বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ল এর ডেফিনেশন কিংবা আইনের সংজ্ঞায়ন। আজকে আমরা আলোচনা করব আইনের সংজ্ঞায়ন। আইনের সংজ্ঞায়নের ক্ষেত্রে প্রথম যেটা বিষয়, যে আইন একটা যেহেতু ডাইনামিক ইস্যু, সময়ের পরিক্রমার সঙ্গে সামাজিক অবস্থার পরিবর্তনের সঙ্গে আইন প্রতিনিয়ত পরিবর্তনশীল। এই জন্য আইনকে স্পেশালি কোনো বিশেষ মানদণ্ডে কিংবা সংজ্ঞায়ন করা সম্ভব নয়। এই জন্য বলেছে যে অবভিয়াসলি ল ক্যান নেভার বি ডিফাইন্ড। আইনকে আসলে সংজ্ঞায়িত করা সম্ভব নয়। এটা হচ্ছে আইনের সংজ্ঞায়নের প্রথম কথা। আইনকে কেন সংজ্ঞায়ন করা যায় না, স্পেসিফিক কোনো ডেফিনেশন নেই, এর অন্যতম কারণ হচ্ছে যে আইন একটা নেভার এন্ডিং প্রসেস। এটা প্রতিনিয়ত পরিবর্তনশীল এবং এটার কোনো স্পেসিফিক কনস্ট্যান্ট কোনো ডেফিনেশন নেই আসলে। আইনের সংজ্ঞায়নের ক্ষেত্রে আমরা যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে যে নানা রকম ডাইমেনশনে, নানা রকম দৃষ্টিকোণ থেকে, নানা রকম পার্সপেক্টিভ থেকে আইনকে দেখার চেষ্টা করব যে আইনকে আসলে কিভাবে সংজ্ঞায়িত করা যায়। আইন শব্দটা বাংলা এসেছে ফার্সি শব্দ থেকে। আমরা কানুন শব্দটাও ব্যবহার করে থাকি, এটা একটা অ্যারাবিক টার্ম। লেক্স শব্দ আমরা ইংরেজিতে ইউজ করে থাকি, এটা একটা ল্যাটিন টার্ম। যেমন আমরা এভিডেন্স অ্যাক্টকে লেক্স ফরি বলি, কেননা এভিডেন্স অ্যাক্ট কোর্টের আইন, এই জন্য বলা হয় এভিডেন্স অ্যাক্ট ইজ অ্যাপ্লিকেবল ইন অল জুডিশিয়াল প্রসিডিংস। সমস্ত রকম জুডিশিয়াল প্রসিডিংসে এভিডেন্স অ্যাক্ট প্রয়োগ করা যায়। দ্যাটস ওয়াই এভিডেন্স অ্যাক্ট ইজ কল্ড লেক্স ফরি। লেক্সের একটা বহুবচন যেটাকে আমরা লিগাম বলি, এটা একটা প্লুরাল ফর্ম ল্যাটিন। যেমন আমরা লিগাম ব্যাকেলেরিয়াস কিংবা ব্যাচেলর অফ লস বলি। আইনের বিষয় মাথায় আমাদের আসলেই, প্রশ্ন জাগলেই আমাদের প্রথম যে বিষয়গুলো আসে, যারা আইনের এরিনার মানুষ নন তাদের প্রথম গ্র্যাভিটেশনাল ল, ওহমস ল, প্যাসকেল ল, থিওরি অফ রিলেটিভিটি, এরকম নানা রকম বিষয় তাদের মাথায় আসে। পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে সত্য প্রতিষ্ঠিত হবে সেটাই আইন। আইনকে সংজ্ঞায়নের ক্ষেত্রে আমি কোন দৃষ্টিভঙ্গি প্রকাশ করব, কোন দৃষ্টিভঙ্গি থেকে আইনকে দেখার চেষ্টা করব, এটা একটা প্রশ্ন। আইনকে যদি হিস্টোরিক্যালি আমি দেখার চেষ্টা করি তাহলে একরকম ফলাফল হবে। আইনকে যদি আমি ন্যাচারালি কিংবা হচ্ছে একেবারেই আমাদের যে প্রকৃতিগতভাবে আইনকে, আইনের যে প্রকৃতি কিংবা আইনের নেচার এবং এক্সটেন্ট বা কন্টেক্সট থেকে আইনকে দেখার চেষ্টা করি তাহলে আরেক রকম বিষয় দেখা যাবে। আইনকে ধর্মীয় দৃষ্টিকোণ কিংবা মোরালিটি থেকে যদি ব্যাখ্যা করি তাহলে আইনের একরকম সংজ্ঞা পাওয়া যাবে। যেমন রিলিজিয়ান কিংবা মোরালিটির দিক থেকে আইন হচ্ছে ভালো মন্দ, যেটা সঠিক এবং যেটা বেঠিক সেটাই আইন। কিন্তু আধুনিক আইনের কনসেপ্টে ভালো এবং মন্দকে আইনের মানদণ্ডে রূপায়ণ করা সম্ভব নয়, কেননা আধুনিক রাষ্ট্রের যে কনসেপ্ট সেখানে বলেছে ন্যায় অন্যায়ের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে রাইট এবং রং, সঠিক এবং বেঠিক। দুইটার মধ্যে পার্থক্য আছে। রাইট এবং রং এই দুটো মূলত হচ্ছে আসবে লিখিতভাবে। যখন আমি বলবো যে দিস ইজ রাইট, তো এটা আমাকে বলতে হবে এগেনস্ট দ্য রাইট দের ইজ somebody has a duty. রাইট অ্যান্ড ডিউটি আর ইন্টাররিলেটেড। এই জন্য কোন পার্সপেক্টিভ থেকে আমি, যেমন সামাজিকভাবে যদি আমি সোশ্যালি আইনকে সংজ্ঞায়ন করার চেষ্টা করি তাহলে দেখব যে আইন মূলত সমাজের মানুষের যে প্রেশার, সমাজের মানুষের যে চাপ, সমাজের মানুষের যে অভিমত, সেটার বহিঃপ্রকাশ। তাহলে সামাজিক প্রেক্ষাপট, স্টেটের কিংবা রাষ্ট্রের কনসেপ্ট থেকে আইন আলাদা আলাদা সংজ্ঞায়ন হবে। এম্পেরর জাস্টিনিয়ান, তিনি আইনের জনক কিংবা একেবারেই প্রাচীন আইনের যে পুরোধা, তিনি আইনকে মোরাল এবং ইমোরাল অ্যাফেয়ার্স হিসেবে ট্রিট করেছেন। বলেছেন যা কিছু মোরাল এবং ইমোরালের মানদণ্ড, যেটা স্কেল, যেটা দাঁড়িপাল্লা, সেটাই আইন। তাহলে মোরাল এবং ইমোরাল এই অ্যাফেয়ার্স আসলে কোনটা, কোনটা মোরাল কোনটা ইমোরাল, এটা নিয়ে আবার বিভেদ আছে। কেননা যেটা আমাদের দেশে মোরাল সেটা ইংল্যান্ডে কিংবা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে মোরাল নাও হতে পারে, যেটা তাদের দেশে মোরালি অ্যাকসেপ্টেড হয় সেটা আমাদের দেশে মোরাল না হতে পারে। এই জন্য জাস্টিনিয়ানের এই ডেফিনেশন খুব বেশি এখন সময় অ্যাকসেপ্টেড হবে না, কারণ মোরাল এবং ইমোরাল একটা সময়ের বা হচ্ছে সামাজিক অবস্থানের সাথে এটা পরিবর্তনশীল। তো এই জন্য তার ডেফিনেশনটা এই কারণেই গুরুত্বপূর্ণ যে তিনি একেবারে প্রাচীন আইনের সঙ্গে সংশ্লিষ্ট একজন সম্রাট, এবং আইনের যে উন্মেষ, আইনের যে প্রাচীন উন্মেষ হয়েছে, আইনের যে প্রাচীন উন্মেষ হয়েছে সেটা মূলত তার হাত ধরেই। আমরা জাস্টিনিয়ানের 12 টেবিল জানি, 12 ফলক, সেখানে মূলত রোমান কোডগুলোকে তিনি প্রথম
একেবারে হিউম্যান রাইট গুলোকে তিনি প্রথম এটাকে এনকোডেড করেন এবং সেগুলো সে সময়কার রোমান যে সমস্ত নাগরিক আছে তাদের জন্য তিনি প্রয়োগ করেছিলেন, এই জন্য তার ডেফিনেশন উল্লেখযোগ্য। জন শিপম্যান গ্রে তিনি একজন স্কলার, লিগ্যাল স্কলার, তার ডেফিনেশন আরো বেশি ব্রডলি। তিনি বলেছেন যে হ্যাঁ, আইন হচ্ছে সেটাই যেটা আসবে রাষ্ট্র থেকে, নাম্বার ওয়ান, যেটা আসবে রাষ্ট্র থেকে। নাম্বার টু হচ্ছে যেটা রাইট এবং ডিউটির মধ্যে একটা মানদণ্ডের হিসেবে কাজ করবে। তাহলে যেটা রাইট এবং ডিউটি, আমি একটু আগে বলেছি যে রাইট এবং ডিউটি একটা লিগাল টার্ম। দিস টার্মস আর নট দ্য ইথিক্যাল অর মোরাল ইস্যু, দিস টার্মস আর লিগাল ইস্যুস। এই জন্য বলেছে যে রাইট এবং ডিউটি এবং তার সঙ্গে যদি একটা স্টেটের এনফোর্সমেন্ট থাকে, ইম্পোজ থাকে, দিস ইজ কল্ড ল। তাহলে রাষ্ট্রের কনসেপ্টকে তিনি খুব গুরুত্ব দিয়েছেন, যে রাষ্ট্র আইন তৈরির সবচেয়ে বড় অন্যতম অনুঘটক। এটা আমরা পরবর্তীতেও দেখব। জন অস্টিন, যিনি আধুনিক আইনের অন্যতম স্কলার, তিনিও এই বিষয়টাকে এস্টাবলিশ করার চেষ্টা করেছেন, আমরা সেটা দেখব। স্যার হেনরি জেমস সামার মেইন, তিনি একজন হিস্টোরিয়ান, তিনিও বলার চেষ্টা করেছেন যে দুটো জিনিস হচ্ছে আইন, একটা হচ্ছে নোশন অফ অর্ডার যদি থাকে, আর একটা হচ্ছে নোশন অফ ফোর্স। তার মানে আদেশ দেবে এবং সেই আদেশের পিছনে যদি একটা শক্তি থাকে, দিস ইজ কল্ড ল। আমার অনুগতরা আমার কথা শুনবে কেন, এটা একটা প্রশ্ন। যদি আমি তাদের উপর আধিপত্য বিস্তার করতে না পারি, তাহলে আমার কথা শুনবে না। এই জন্য বলেছে আমার কথা তখনই আইন হবে যখন আমার পিছনে একটা শক্তি থাকবে। তাহলে এই জন্য বলেছেন তিনি দুটো বিষয় আইনের খুব গুরুত্বপূর্ণ ইস্যু, একটা হচ্ছে নোশন অফ অর্ডার, একটা হচ্ছে নোশন অফ ফোর্স। রস্কো পাউন্ড, তিনি আইনের সোশ্যাল পার্সপেক্টিভের উপর খুব বড় একজন স্কলার। তিনি বলার চেষ্টা করেছেন যে আইন মূলত সোশ্যাল ইনস্টিটিউশনের ফল, সামাজিক জায়গা থেকে আইন এসছে। তাহলে আইনের যে রাষ্ট্রীয় কনসেপ্ট, এই কনসেপ্টের চেয়েও ব্রড কনসেপ্ট হচ্ছে সামাজিক কনসেপ্ট। রাষ্ট্র মাত্র 200 বছর হলো আমাদের সারা পৃথিবীতে রাষ্ট্রের কনসেপ্ট আসা। তার আগে কি আইন ছিল কিনা? ছিল অবশ্যই। তাহলে তখন আইনগুলো মানুষ মান্য করতো কেমন করে? সেখানে নিশ্চয়ই সামাজিক বন্ডেজ ছিল, সামাজিক সৌহার্দ্য ছিল, সামাজিক আদেশ রীতিনীতি ছিল, সামাজিক সংস্কার ছিল, সামাজিক কাস্টম ছিল। সেগুলোকে আইন বলা যায় কিনা? বলেছে সেগুলো আইন। তাহলে সামাজিক ইনস্টিটিউশন কে তিনি আইন হিসেবে খুব গুরুত্ব দিয়েছেন। জন অস্টিন, যার কথা একটু আগে বললাম, জন অস্টিন বলেছে ল ইজ দ্য কমান্ড অফ দ্য সভরেন ব্যাকড বাই দ্য স্যাংশন। এটাকে আমরা আলোচনা করব আমরা এর পরের কোন একটা লেকচারে। জন অস্টিনের এই থিওরি, ইম্পারেটিভ থিওরি কিংবা পজিটিভ থিওরিটাকে আমরা আরো ডিটেলস আলোচনা করব, আমরা সেখানে দেখার চেষ্টা করব। আজকে শুধু এই ডেফিনেশনটাকে আমরা ব্যবচ্ছেদ করব যে আইনকে জন অস্টিনের দৃষ্টিতে কি বলা হয়েছে। তিনি বলেছেন যে তিনটা জিনিস হচ্ছে আইনের সম্মিলন। নাম্বার ওয়ান হচ্ছে কমান্ড, নম্বর টু হচ্ছে ডিউটি, এবং নম্বর থ্রি স্যাংশন। কমান্ড কে দেবেন? বলেছে কমান্ড দেবে রাষ্ট্র। রাষ্ট্রকে বলেছে সভরেন অথরিটি। সভরেন অথরিটি কি? বলেছে সভরেন অথরিটি হচ্ছে এমন কিছু যেটা মূলত দুইটা কাজ করবে। একটা হচ্ছে সভরেন অথরিটি একটা এক্সক্লুসিভ পাওয়ার, একটা এক্সক্লুসিভ শক্তি, যেটা মূলত রাষ্ট্রের নাগরিককে নিয়ন্ত্রণ করবে ফ্রম দ্য এক্সটার্নাল ফোর্স, এবং বলেছে যেটা নাগরিকদের নিয়ন্ত্রণ করবে আদেশের মাধ্যমে। তাহলে সভরেন্টির কনসেপ্ট প্রথম নিয়ে আসছেন জন অস্টিন। তিনি বলেছেন সভরেন অথরিটি যা বলবে সেটাই আইন। একজন শিক্ষক যা বলবে সেটা আইন নয়, বা আইন হলেও সেটা সভরেন অথরিটির মাধ্যমে অ্যাপ্রুভড হতে হবে। একজন চেয়ারম্যান কিংবা একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা যা বলবে সেটা আইন নয়, যদি সে কর্মকর্তার আদেশ সভরেন অথরিটি থেকে অ্যাপ্রুভড হয়ে আসে। একজন ডিসি মহোদয় তিনি যে আদেশ দেবেন সেটাও আইন নয়, যদি না সেই আইনটা সভরেন অথরিটি থেকে অ্যাপ্রুভড হয়ে আসে। তাহলে আমরা দেখছি সভরেন অথরিটি খুব ইম্পর্টেন্ট। সভরেন্টি কাকে বলে? আমরা জানি there are four pillars of the state. Number one, population. Number two, government. Number three, territory. এবং number four, sovereignty. তো এই চারটার মধ্যে তিনটা পিলারই হচ্ছে দেখা যায়, এগুলো কর্পোরিয়াল স্পর্শ করা যায়। 4 নম্বর পিলারটা হচ্ছে দেখা যায় না, ছোঁয়া যায় না, এটা হচ্ছে স্পর্শ করা যায় না। এটা হচ্ছে মূলত এক্সক্লুসিভ পাওয়ার। কার এক্সক্লুসিভ পাওয়ার? রাষ্ট্রের। এই এক্সক্লুসিভ পাওয়ার দিয়ে রাষ্ট্র কি করে? রাষ্ট্র দুইটা কাজ করে। রাষ্ট্রের জনগণকে নিয়ন্ত্রণ করে, রাষ্ট্রের জনগণকে নিয়ন্ত্রণ করে। 2 নম্বর কি? রাষ্ট্রের জনগণকে রক্ষা করে। তাহলে একটা হচ্ছে প্রোটেক্ট দ্য পিপল ফ্রম দ্য এক্সটার্নাল ফোর্স, নাম্বার ওয়ান, এন্ড নাম্বার টু কন্ট্রোলস দ্য পিপল বাই দ্য এনাক্টেড ল। তাহলে আমরা দেখছি রাষ্ট্র সভরেন্টি দিয়ে দুইটা কাজ করবে, একটা হচ্ছে জনগণকে নিয়ন্ত্রণ করবে, একটা হচ্ছে জনগণকে বহিঃশক্তির হাত থেকে রক্ষা করবে। এই সভরেন্টি যদি কোনো আদেশ দেয়, দিস ইজ কল্ড ল।
নম্বর 2, সভরেন্টির এই আদেশ সবাই মানতে বাধ্য। এটা হচ্ছে একটা অব্লিগেশন, ডিউটি। ডিউটি বা অব্লিগেশন হচ্ছে সেটাই যার বিরুদ্ধে একটা রাইট আছে কারো। এই রাইটটা কার? এই রাইটটা হচ্ছে রাষ্ট্রের রাইট, কারণ রাষ্ট্র এখানে রাইট এনফোর্স করবে যে তুমি এই ডিউটি পালন করবে। তো কেন পালন করবে বলেছে, এটার জন্য একটা স্যাংশন থাকবে। স্যাংশন মানে কি? স্যাংশন মানে হচ্ছে পেনাল্টি, স্যাংশন মানে হচ্ছে পানিশমেন্ট, যেটার ভয়ে একজন ব্যক্তি সেটা মানতে বাধ্য। এই জন্য বলেছে আধুনিক রাষ্ট্রের কনসেপ্ট মূলত পজিটিভ থিওরির উপরে, কারণ তিনি যা দেখেছেন তার সারাউন্ডিংসে সেটাকে আইন হিসেবে স্বীকার করেছেন। আমাদের যে পার্লামেন্টে আর্টিকেল 80 অনুযায়ী যে আইন তৈরি হয় সেটা মূলত জন অস্টিনের পজিটিভ থিওরিকে সমর্থন করে, কেননা পার্লামেন্ট থেকে যখন আমরা একটা আইন পাশ করি সেই আইনটা রাষ্ট্রের আদেশ, এটা কমান্ড। সেকেন্ড হচ্ছে এই আইনটা আমরা মান্য করতে বাধ্য, এটা আমাদের ডিউটি। থার্ড হচ্ছে আমরা এটা মান্য করব, কেননা আইনের মধ্যেই বলে দেয়া থাকবে এই আইন আমরা না মান্য করলে কিংবা আমরা এটা মেনে না চললে আমাদের স্যাংশনের ব্যবস্থা আছে। এই জন্য জন অস্টিনের এই কনসেপ্টটা আধুনিক যুগে খুব বেশি আলোড়িত একটা কনসেপ্ট। আমরা এটাকেও সমালোচনার দৃষ্টিতে দেখার চেষ্টা করব, অনেকে আবার এটাকে ক্রিটিসাইজ করার চেষ্টা করেছেন, সেখানেও আমরা সেগুলোতে যাব আগামী ক্লাসে ইনশাল্লাহ। নেক্সট ডেফিনেশন, স্যার জন উইলিয়াম সমন, তিনি বলেছেন যে ল অ্যাজ এ বডি অফ প্রিন্সিপলস রিকগনাইজড এন্ড অ্যাপ্লাইড বাই দ্য স্টেট ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। তিনি জন অস্টিনের ডেফিনেশনটাকে আরেকটু ব্রডলি আলোচনা করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে রাষ্ট্রের ক্ষমতা থাকবে, রাষ্ট্র আইন তৈরি করবে, রাষ্ট্রের এটা একটা প্রিন্সিপাল কিংবা আদেশ, ঠিক আছে, তবে এখানে জাস্টিস থাকতে হবে, ন্যাচারাল জাস্টিস থাকতে হবে। জাস্টিস মানে হচ্ছে সেটা মানুষের জন্য কল্যাণকর হতে হবে, সেটা ন্যায় বিচার থাকতে হবে। তাহলে ন্যায় বিচার যদি না থাকে তাহলে সেটা যতই রাষ্ট্র থেকে চাপিয়ে দেয়া হোক না কেন সেটা আইন না। তিনি অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস কিংবা নৈতিকতা, তিনি অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস কিংবা ন্যায় বিচারকে রাষ্ট্রের আইনের মানদণ্ড হিসেবে গণ্য করেছেন। এই জন্য তিনি বলেছেন যে আইন হচ্ছে তিনটা জিনিসের সম্মিলন। একটা হচ্ছে আইন কিছু নিয়ম নীতি, সেকেন্ড হচ্ছে এই নিয়ম নীতি আসবে রাষ্ট্র থেকে, এবং থার্ড হচ্ছে এটা জাস্টিস কিংবা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। তো আইনের সমস্ত রকম হিস্টোরিয়ান, আইনের সমস্ত রকম স্কলার কিংবা হচ্ছে জুরিস্টদের ডেফিনেশন থেকে আমরা অনেকগুলো এলিমেন্টস পেলাম। নাম্বার 1, আইন হচ্ছে কিছু রুলস কিংবা কিছু কালেকশনস অফ রুলস, অর্থাৎ কিছু নিয়মের সমষ্টি। যেমন হতে পারে এটা ব্যক্তিগত জীবনের, আমাদের যে ম্যারিজ ল, মুসলিম আইন কিংবা পার্সোনাল ল গুলোতে ম্যারিজ, ডিভোর্স, মেইনটেনেন্স সংক্রান্ত আইন হতে পারে, সেটা ট্রাফিক আইন হতে পারে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ট্রিটি হতে পারে, সেটা ন্যাশনাল আইন। এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে আইন হচ্ছে কিছু রুলস এর কালেকশন। সেকেন্ড হচ্ছে এই রুলস কেন? এই রুলস এই কারণেই যে আইন মূলত আমাদের বিহেভিয়ারকে নিয়ন্ত্রণ করবে। কোশ্চেন হচ্ছে কোন বিহেভিয়ার? আমাদের জানি আমাদের ইন্টারনাল ইস্যু যে সমস্ত, সেগুলোকে ইন্টেনশন বলে, এটা অপরাধ নয় ইন্টেনশন করা। ইন্টেনশন আইন যেতে পারে না, এটা মোরালিটি, নৈতিকতা, ধর্মীয় একটা ইস্যু। কোন একজন ব্যক্তি তার খারাপ ইন্টেনশনের জন্য আইন দ্বারা তার শাস্তি হবে না, আইন দ্বারা তাকে আইনের পরিসীমার মধ্যে নিয়ে আসা যাবে না, কেননা আইন শুধুমাত্র এক্সটার্নাল হিউম্যান বিহেভিয়ারকে নিয়ন্ত্রণ করবে। যতক্ষণ পর্যন্ত এটা মনের মধ্যে আছে একটা অফেন্স, ততক্ষণ পর্যন্ত দিস নট অ্যান অফেন্স, এটা ইন্টেনশন। এই জন্য আমরা যখন অফেন্সের ক্লাসিফিকেশন দেখি যে দেয়ার আর ভেরিয়াস স্টেজেস অফ অফেন্স, তার মধ্যে প্রথম স্টেজ হচ্ছে ইন্টেনশন, দের ইজ নো পানিশমেন্ট ফর দ্য ইন্টেনশন। সেকেন্ড স্টেজ হচ্ছে প্রিপারেশন, দেয়ার আর পানিশমেন্ট ফর দ্য প্রিপারেশন অফ অ্যান অফেন্স। দেন থার্ড স্টেজ হচ্ছে অ্যাটেম্পট, অ্যাটেম্পটের জন্য অবশ্যই পানিশমেন্ট আছে, আমরা জানি সমস্ত অ্যাটেম্পটের জন্য পানিশমেন্ট আছে। অ্যাকর্ডিং টু পেনাল কোড বলেছে যে সমস্ত অ্যাটেম্পটের বিষয়ে পেনাল কোডে পানিশমেন্টের কথা বলা আছে, সে সমস্ত অ্যাটেম্পটে পানিশমেন্ট হবেই। আর যেগুলোতে পানিশমেন্ট নাই সেগুলোর জন্য পুরো অফেন্সের, মূল অফেন্সের অর্ধেক পানিশমেন্ট হবে। তার মানে বোঝাই যাচ্ছে যে সমস্ত অ্যাটেম্পটের জন্য পানিশমেন্ট আছে। অ্যাটেম্প্ট কাকে বলে? অ্যাটেম্প্ট হচ্ছে চেষ্টা, কোনো কিছু ফেল করা। যদি আমি বলি অ্যাটেম্প্ট টু মার্ডার, তার মানে আমি মার্ডারে সাকসেস হইনি, আমি মার্ডার ফেল করেছি, তাহলে অ্যাটেম্প্টের জন্য পানিশমেন্ট আছে। ফোর্থ হচ্ছে কমিশন, কমিশনের জন্য অবশ্যই পানিশমেন্ট আছে। এবং এই চারটা স্টেজের মধ্যে প্রথম স্টেজ ইন্টেনশন, ইন্টেনশনের জন্য পানিশমেন্ট নাই, কারণ এটা ইন্টারনাল হিউম্যান বিহেভিয়ার। ল পানিশমেন্ট ইম্পোজ করে শুধুমাত্র এক্সটার্নাল হিউম্যান বিহেভিয়ারের জন্য, এই জন্য বলেছে ল কন্ট্রোলস দ্য এক্সটার্নাল হিউম্যান বিহেভিয়ার। স্যাংশন একটু আগেই বললাম, স্যাংশন, মানুষ আইন মান্য করবে কেন, আইনকে কেন মেনে চলবে, এটার মূল কারণই হচ্ছে আইনের পিছনে একটা শক্তি থাকবে। এই শক্তিটার নাম স্যাংশন, এই শক্তিটার নাম পেনাল্টিস, এই শক্তিটার নাম পানিশমেন্ট। যেটাই বলি না কেন, আইন মান্য করার পিছনে একটা শাস্তি থাকবে।
সোর্স, আইনের অবশ্যই সোর্স থাকবে। এই সোর্স গুলো হতে পারে লেজিসলেটিভ বডি, যেটা আমাদের পার্লামেন্টের ছবি দেখা যাচ্ছে, পৃথিবীর যে কোনো লেজিসলেটিভ অথরিটি হতে পারে, সেখান থেকে আইন তৈরি হতে পারে। সেটা হতে পারে কংগ্রেস, নেসেট, সিনেট, লোকসভা, রাজ্যসভা, যে নামেই ডাকি না কেন, সুরা, আমাদের পার্লামেন্ট, জাতীয় সংসদ, যে নামই ডাকি না কেন, একটা সোর্স থাকবে যেখান থেকে আইন আসবে। সেটা হতে পারে, তাহলে এগুলো ম্যান মেড সোর্স। কিছু থাকতে পারে আইনের সোর্স যেগুলো হচ্ছে একেবারে ডিফাইন সোর্স, যেমন ইসলামিক কিংবা ধর্মীয় আইনগুলোর ক্ষেত্রে আমরা দেখি এগুলো আসছে ঐশ্বরিক আইন থেকে। তো সেক্ষেত্রে এগুলোকে ডিভাইন ল বলা হয়। যেমন আমাদের ম্যারিজ, আমাদের ডিভোর্স কিভাবে হবে, সেক্ষেত্রে লেজিসলেটিভ, আমাদের যে লেজিসলেটিভ কাউন্সিল আছে, অ্যাসেম্বলি আছে, আমাদের যে পার্লামেন্ট আছে, সেখান থেকে আইন দিয়ে ডিভোর্স কিংবা বিয়ে হয় না। যেমন হাউ মেনি নাম্বারস অফ উইটনেস ফর এ মুসলিম ম্যারিজ, একটা মুসলিম ম্যারিজে কতজন সাক্ষী থাকতে হবে, এই সম্পর্কে কোনো জাতীয় আইন, কোনো ম্যান মেড আইন নেই। এখানে ঐশ্বরিক আইন বলেছে 2জন সাক্ষী থাকতে হবে। তো এই যে বিষয়টা, যে আইন কখনো ম্যান মেড কখনো ঐশ্বরিক, আবার কাস্টম, দীর্ঘদিন প্র্যাকটিস, একেবারে দীর্ঘদিনের যে প্র্যাকটিস, এন্টিক হতে হবে কাস্টম, এটা কন্টিনিউয়াস প্র্যাকটিস হতে হবে, এবং এটা এক্সপ্লয়টেটিভ হওয়া যাবে না, কাউকে শোষণ করা যাবে না, এবং এটা কখনো থেমে থাকা যাবে না। এই রকম কোনো প্র্যাকটিসও কখনো কখনো আইন হয়, তাহলে আইনের একটা সোর্স থাকবে। নেক্সট হচ্ছে আইন ডাইনামিক, আইন গতিশীল, আইন কখনো স্ট্যাটিক না, আইন কোনো জায়গায় স্থবির হয়ে থাকে না। এটা প্রথমেই বলেছিলাম যে আইন সময়ের সাথে সাথে সামাজিক প্রেক্ষাপট পরিবর্তনের সঙ্গে সঙ্গে আইন পরিবর্তনশীল। যেটা সাইবার অ্যাক্ট একটা সময় যেটাকে আমরা আইন হিসাবে গণ্য করিনি, আজকে সেটা আইন। আজকে যেগুলোকে আইন মনে হচ্ছে 10 বছর পরে সেগুলো হয়তো আইন থাকবে না। তাহলে আইন গতিশীল একটা ইস্যু, এটা ডাইনামিক একটা ইস্যু। আইনের একটা টেরিটোরিয়াল লিমিট থাকবে, অর্থাৎ লোকাল লিমিট হোক, ডোমেস্টিক লিমিট হোক, ইন্টারন্যাশনাল লিমিট হোক, যেখানেই হোক না কেন, যদি বলা হয় যে আইন শুধুমাত্র সিলেট সিটি কর্পোরেশনের জন্য আইন হবে, তাহলে এটা শুধুমাত্র সিলেট সিটি কর্পোরেশনের মধ্যে থাকবে। যদি বলা হয় এটা সারা বাংলাদেশের জন্য, তাহলে বাংলাদেশের জন্য। তাহলে ল হ্যাজ এ টেরিটোরিয়াল লিমিট। যেমন ম্যাক্সিমাম আইনের এনাক্টেড ল, সেগুলো আইনের সেকশন 1-এই বলে দেওয়া থাকে ইট এক্সটেন্ডস টু দ্য হোল বাংলাদেশ, এটা সারা বাংলাদেশে প্রয়োগযোগ্য হবে। আমরা এখানে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 দেখছি, সেখানেও আইনের কথা বলা আছে যে আইনের একটা নির্দিষ্ট টেরিটরি থাকবে। নেক্সট হচ্ছে আইন কেন? আইন হচ্ছে শান্তির জন্য, আইন সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য। তবে এটার একটা ব্যতিক্রম আছে, কোনটা শান্তিপূর্ণ কোনটা শান্তিপূর্ণ নয়, এটা একটা রিলেভেন্ট ইস্যু, এটা একটা আপেক্ষিক ইস্যু। অনেকের দৃষ্টিতে যেটা শান্তিপূর্ণ, যেমন একটা দেশে, একটা রাষ্ট্রে একজন মানুষ চাচ্ছে একটা শান্তিপূর্ণ সহাবস্থান তৈরি করার জন্য, কিন্তু তার অপোজিট গ্রুপ মনে করছে যে এটা শান্তিপূর্ণ সহাবস্থান নয়, বরং শান্তিপূর্ণ সহাবস্থান হচ্ছে তার ডেফিনেশনে। এই জন্য পিসফুল এনভায়রনমেন্ট, যতদিন পর্যন্ত এই বিষয়ে কোনো স্পেসিফিক ডেফিনেশন নেই, ততদিন পর্যন্ত আইন থাকবে। পিসফুল এনভায়রনমেন্ট আইন পালন করার ক্ষেত্রে একটা অন্যতম এবং শৃঙ্খলা, লস অ্যান্ড অর্ডার প্রতিষ্ঠা করার জন্য, পিসফুল এনভায়রনমেন্ট প্রতিষ্ঠা করার জন্য আইন। তাহলে সমস্ত আলোচনা থেকে আমরা আইনের যে ফিচার্স গুলো সেগুলো পেলাম, যে ল ইজ এ কালেকশন অফ সাম রুলস, ল কন্ট্রোলস দ্য এক্সটার্নাল হিউম্যান বিহেভিয়ার, there is a punishment for breaching the law, law is man-made or law is defined, law is dynamic, law has a territorial limit, and for the peaceful environment in the society, law is needed. থেকে আমরা এই সিদ্ধান্তে কিংবা এই সংজ্ঞায় আসতে পারি যে ল ইজ এ কালেকশন অফ সাম রুলস which controls the external human behavior in a particular territory. For the breaching of those rules there are some punishments or there are some penalties. এটাই আমাদের আজকের আলোচনা। আমরা আশা রাখি আমাদের লয়ের যে সংজ্ঞায়ন সেটা করার চেষ্টা করেছি এবং সেটা করতে সক্ষম হয়েছি। আমরা আগামী ক্লাসে কোনো একটা টপিক নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।